হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা DPP4 এই সলিউশনটা দেখব। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল লেভেল 1-এর, যে একটি ফোটনের শক্তি মানে E ইকুয়ালস টু দেওয়া আছে 3 × 10⁻⁻12 আর্ক সিজিএস ইউনিট। তাহলে ল্যামডা বের করতে হবে ন্যানোমিটার ইউনিটে। তাহলে আমরা জানি যে E সমান এইচ নিউ, এবারে নিউ এর জায়গায় সি বাই ল্যামডা লেখা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু হবে এইচ ইন্টু সি বাই ই। তাহলে এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, যদি সিজিএসে বসাই 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড ইন্টু সি স্পিড অফ লাইট 3 × 10⁸ সেমি পার সেকেন্ড। ওকে সেমি পার সেকেন্ড 10, 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড ডিভাইডেড বাই এনার্জি 3 × 10⁻12 আর্ক। ওকে, তাহলে যদি ক্যালকুলেট করা হয় তো সেই ক্ষেত্রে তোমার ভ্যালুটা আসবে, দেখবে 662 ইন্টু 10⁻, কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে এখানে নিচে 3, এই 3 কাটবে, 10⁻12 যদি উপরে উঠে 10⁻12 হবে। তাহলে 10 আর 12 22, তাহলে 666 ইন্টু 10⁻⁻5 সেমি। যদি তুমি 6.62 করো তাহলে 10⁻7 সেমি নাকি। তাহলে 10⁻7 সেমি মানে কত? 1 ন্যানোমিটার। তাহলে 6 পয়েন্ট গোলমাল হচ্ছে একটা, আচ্ছা এখানে 6.626 10⁻12 22 -5, আচ্ছা তাহলে এটা আসছে নাকি। তাহলে 6.626 10⁻5 সেমি। এরপরে সেমি আর ন্যানোমিটার রিলেশন করবে, তাহলে এখান থেকে আসবে তোমার 662 ন্যানোমিটার। ক্লিয়ার? ওকে, এরপরে সেকেন্ড কোশ্চেন, 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তির অনুপাত কত? তাহলে E ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে এইচ কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, ই এর সাথে ল্যামডার কি রিলেশন? 1 বাই ল্যামডা। তাহলে ই আর ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক। আমি যদি বলি যে E1 বাই E2 সমান λ2 বাই λ1, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী কী বলেছে? তাহলে E1 বাই E2 সমান λ2 হচ্ছে 400, এটা 200, তাহলে 2/1, 2:1। 3 নাম্বার, বোর তত্ত্ব অনুসারে একটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথে আবর্তন করে ডি প্রবলিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত? আচ্ছা, তাহলে MVR আচ্ছা 2πr সমান n ল্যামডা আমরা লিখতে পারি। 2πr সমান m ল্যামডা, n মানে কক্ষপথ, তাহলে এখানে n এর মান কত? 4 বলা হয়েছে। তাহলে 2πr সমান 4 ইন্টু ল্যামডা, 2 কাটবে, তাহলে ল্যামডা সমান কী হবে? πr/2। যে ব্যাসার্ধ চেয়েছে, সরি ব্যাসার্ধ চেয়েছে, তাহলে r সমান হবে 2 λ/π। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছিলাম 2πr সমান n ল্যামডা, n এর মানটা 4 বসিয়েছি, তাহলে r সমান 2 λ/π পাবো। ওকে, 4 নাম্বার, 10 mg ভরের একটি বস্তু এত বেগে ঘূর্ণায়মান ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা সমান h/mv। তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে মানে ল্যামডা চেয়েছে। এবার এইচটা আমরা যদি 6.626 10⁻34 বসাই, যদি সিজিএসএ না করে এসআই করি, এমটা বসাবো 10 মিলিগ্রাম, মানে 10 ইন্টু, আচ্ছা তাহলে মিলিগ্রাম, তাহলে 10 ইন্টু 10⁻³ গ্রাম। এবার গ্রামটা যদি কেজি করতে হয় বা 1000 কেজি হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু 100 মিটার পার সেকেন্ড, এটা জুল সেকেন্ড। ওকে,
তাহলে যদি কাটাকুটি করা হয় দেখবে ওই মিটারে মানটা আসবে, তাহলে মানটা আসবে 6.626 10⁻31 মিটার হলো। তাহলে এখানে এই 6 to 6টাকে 6 3ও তুমি লিখতে পারো, তাহলে 6টা বাদ দিলে আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আচ্ছা 6 নম্বর, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপটি নিচের কোনটি দ্বারা প্রকাশ করা যায় না? তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার ইকুয়ালস টু h/4 পাই, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার ইকুয়ালস টু h/4 পাই এম দুটো দিয়ে প্রকাশ করা যায়। ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার ইকুয়ালস টু h/4 পাই এটা দিয়েও প্রকাশ করা যায়। দেখবে ওই হাইজেনবার্গের যে নীতিটা রয়েছিল সেখানে ডেল্টা ই ইন্টু ডেল্টা এক্স গ্রেটার ইকুয়ালস টু h/4 পাই এই সম্পর্কিত কোনো ফর্মুলা লেখা নেই, তাহলে এটা প্রযোজ্য নয়। 7টা, Li3+ আয়ন এবং একটি প্রোটন কণা একই বিভব প্রভেদের মধ্যে গতিশীল। আচ্ছা বিভব প্রভেদ একই, তাহলে আছে আমার লিথিয়াম 3+ আর আছে একটা প্রোটন, ঠিক আছে। তাহলে ফর্মুলা যদি বিভব প্রভেদ সংক্রান্ত বলি, ল্যামডা সমান h/2m EV, আর একটা ফর্মুলা ল্যামডা সমান h/2m EV, ঠিক আছে। তাহলে ই হচ্ছে চার্জ, এবারে প্রোটন মানে আমরা লিখতে পারি H+, তো দুটোর চার্জের ডিফারেন্স কী আছে, ওখানে +3 মানে 3 চার্জ আছে, এখানে 1 চার্জ আছে। ভি বিভব প্রভেদ সেম, মাসটা চেঞ্জ আছে। লিথিয়ামের ক্ষেত্রে মাস কত হয়? 7, লিথিয়াম জেনারেলি 7 হয়। আচ্ছা এরপরে হাইড্রোজেন 1, ঠিক আছে। আচ্ছা এখানে মাস মাসটা এখানে লিথিয়ামের নিউট্রন প্রোটন রয়েছে, তো এই ক্ষেত্রে প্রোটনের মাসটা ধরে করে ক্যালকুলেট কিন্তু করা আছে, মানে যদি অ্যান্সারটা ম্যাচ করো দেখবে নিউট্রনের মাসটা ধরে কিন্তু করা নেই, ঠিক আছে। আচ্ছা এটা এবার ক্যালকুলেট করার চেষ্টা করো না। ওকে যেটা বলছিলাম যে লিথিয়ামের ভরটা 3 ধরে যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে এরকম একটা অ্যান্সার আসবে। আমার যতদূর মনে পড়েছে যে মানে নিউটনের ভরটা ইগনোর করা ছিল, যাই হোক। তাহলে এখানে ভরটা 7ই ধরতে হবে কারণ নিউটনের যথেষ্ট ভর রয়েছে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে ভরটা 1, ঠিক আছে। তাহলে যদি ক্যালকুলেট করা হয়, এটা ধরো 1 এটা ধরো 2, তাহলে H2V এই মানগুলো বসানোর দরকার নেই। তাহলে আমরা জেনারেল বলতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m ভর ইন্টু চার্জ বলতেই পারি। তাহলে ল্যামডা 1/λ2 যদি করি তাহলে কী লিখব, √m2 ইন্টু E2 বাই m1 ইন্টু E1। তাহলে ল্যামডা 1/λ2 ইজ ইকুয়ালস টু কী লিখব, √m2 বলতে হাইড্রোজেনের ভর 1, E2 চার্জ মানে প্রোটনের চার্জ 1 বাই √, চার্জ হচ্ছে তোমার 3 ছিল,
ভর হচ্ছে 7 তাহলে λ1/λ2 ইকুয়ালস টু 1/√21। এটা অ্যান্সার আসা উচিত, ঠিক আছে। কিন্তু এই যে বললাম এটা ক্যালকুলেট খুব সম্ভবত করা আছে 3 ধরেই ভরটাকে। যাই হোক, আটেরটা, যদি একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয়, মানে ধরো ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার ইকুয়ালস টু h/4 পাই, তাহলে ডেল্টা এক্সের মান কত বলেছে 0, তাহলে তোমাকে বের করতে হবে ডেল্টা পি এর মান কত। তাহলে ডেল্টা পি গ্রেটার ইকুয়ালস টু কী হবে, h/4 ডেল্টা এক্স। তাহলে ডেল্টা পি ইজ ইকুয়ালস টু h/4 ইন্টু 0, তাহলে কী হবে ইনফিনিটি বা ইনফাইনাইট। আচ্ছা, নয়েরটা, অ্যাসার্সের রিজন দিয়েছে যে গতিশীল কণার গতিবেগ দ্বিগুণ করলে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে ল্যামডা সমান h/mv। তাহলে এই যে ভি এর মানটা, এই ভি এর মানটা তুমি যদি দ্বিগুণ করো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, অর্ধেক হয়ে যাবে না, দ্বিগুণ তো হচ্ছে না, তাহলে ভুল। এই যে ল্যামডা আর ভি গতিবেগ, তাহলে ভি যদি ডবল করে দাও, ঠিক আছে, তাহলে কী হবে h/m ইন্টু 2v, তাহলে হাফ ইন্টু h/mv, তাহলে হাফ মানে কি অর্ধেক হয়ে গেল, তাহলে এটা হলো না। আচ্ছা, কণার তরঙ্গ দৈর্ঘ্য গতিবেগের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে দেখো ল্যামডা আর ভি দুটো ব্যস্তানুপাতে আছে, তাহলে অ্যাসারশনটা ভুল আর রিজনটা ঠিক। আচ্ছা, কোনটির ক্ষেত্রে অনিশ্চয়তা নীতি সার্থকতা রয়েছে? তো আমরা অনিশ্চয়তা নীতি তাদের ক্ষেত্রে প্রযোজ্য করি যাদের আকার ক্ষুদ্র হয় বা ভর ক্ষুদ্র হয়, ঠিক আছে। তার জন্য আমরা বলবো যে এই গতিশীল যে আলফা কণাটা আছে এদের যেহেতু ভর ক্ষুদ্র বা ছোট কণা, এদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এই চলন্ত বাস বা ঘূর্ণায়মান ইলেকট্রন, ক্রিকেট বল, এগুলো তো যথেষ্ট বড় আণুবীক্ষণিক কণা তো নয়, তাই এদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, ঠিক আছে। এরপরে আমরা লেভেল 2তে যাব। তো যারা লেভেল 1 পর্যন্ত করছো তারা এখানেই সীমাবদ্ধ থাকো, বাদ বাকি যারা লেভেল 2 করছো তারা লেভেল 2তে মুভ করতে পারো, ঠিক আছে। তাহলে লেভেল 2 এর প্রথম যে কোশ্চেনটা ছিল যে যদি বোরের ব্যাসার্ধ, এক সেকেন্ড, ওকে। তাহলে প্রথম যে কোশ্চেনটা ছিল যে যদি বোরের ব্যাসার্ধ a0 হয় এবং যখন ইলেকট্রনটি কিছু পরিমাণ শক্তি শোষণ করে চতুর্থ কক্ষে স্থানান্তরিত হয়, তবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, ঠিক আছে। তাহলে বোরের ব্যাসার্ধ দেওয়া আছে a0 হলো। আচ্ছা, চতুর্থ কক্ষে ইলেকট্রনটা স্থানান্তরিত হচ্ছে কিছু পরিমাণ শক্তি শোষণ করে, তাহলে বলতে হবে যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি চতুর্থ কক্ষের ব্যাসার্ধ বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে R4। আমি বোরের প্রথম কক্ষের ব্যাসার্ধটাই ধরছি R1, ঠিক আছে। তাহলে R1 থেকে R4 তুমি যদি ক্যালকুলেট করো, আর এর সাথে তোমার রিলেশন দরকার এন আর জেডের, ঠিক আছে। তাহলে উপরে কী ছিল n²/z, যেহেতু এখানে হাইড্রোজেনের কথা বলা হচ্ছে তাহলে জেডের মানটা তুমি 1 ধরে নেবে, ঠিক আছে। বা হাইড্রোজেনের কথা যদি নাও বলা হয় তাহলে তুমি ধরো R1/R4 তুমি লিখছো সমান কি লিখবে n1/z/n4² এভাবে লিখবে। তাহলে R1 এর মান দিয়েছে a0, তাহলে a0/a4 সমান কী হবে n1 মানে কি প্রথম,
তাহলে 1 স্কোয়ার বাই জেড বাই 4 স্কোয়ার বাই জেড। তাহলে এগুলোকে এটা না লিখে 1 লিখলে বেটার হতো, 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে জেড জেড তো কেটে যাবে, তাহলে A0 সমান কী হবে? ও সরি, এটা ভুল হয়ে গেছে, জেড বাই এন স্কোয়ার, সরি। তাহলে জেড বাই এন স্কোয়ার যদি হয়, উল্টো লিখে দিয়েছিলাম, তাহলে R1/R4 এটা সমান কী লিখবে? জেড বাই 1 স্কোয়ার বাই জেড বাই 4 স্কোয়ার। তাহলে A0/R4 সমান 16/1, জেড জেড কেটে যাচ্ছে, তাহলে A0 সমান R4 সমান কী হচ্ছে